দেখুন, আজকে একটা আহ, ছড়া বলে শুরু করছি। সুকুমার রায়ের কুমড়ো পটাশ। কেন বলছি আপনারা বুঝতে পারবেন এবং লোকটাকেও লোকেট করতে পারবেন। এবং এটা বিজেপির বর্তমান কালচারের মধ্যে পড়ে। খুব ভালো করে ছড়াটা শুনুন, আপনাদের অনেকেরই মুখস্থ। যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না কো ডাইনে বায়ে, চাইবে না কো পাছে। চার পা তুলে আহ, থাকবে ঝুলে হট্টমূলার গাছে। যদি কুমড়ো পটাশ কাঁদে, খবরদার খবরদার বসবে না কেউ ছাদে। উপুর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁদে। বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। যদি কুমড়ো পটাশ হাসে, থাকবে খাড়া এক ঠ্যাঙে রান্নাঘরের পাশে। ঝাপসা গলায় ফার্সি কবে, নিঃশ্বাসেতে ফ্যাস ফ্যাস। তিন বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে। যদি কুমড়ো পটাশ ছোটে, সবাই যেন চড়বড়িয়ে জানলা দিয়ে ওঠে। কুকুর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে। ভুলেও যেন আকাশ পানে তাকাও না কো মোটে। তো এই হচ্ছে কি কুমড়ো পটাশের সুকুমারী কথা। তাহলে এই কুমড়ো পটাশটা কে? দেখুন, কুমড়ো পটাশ এমন একটি জিনিস, তার চেহারাটি অদ্ভুত। এবং এই কুমড়ো পটাশ আপনারা দেখছেন সুকুমার রায়ের ছবি। এই কুমড়ো পটাশের কথায় কিন্তু এখন উঠছে বসছে বিজেপির রাজ্য। এবং এখানেও কিন্তু মিনি সব কুমড়ো পটাশ সৃষ্টি হয়েছে, যারা যা খুশি তাই বলতে পারে, যে কোনো কথা ভাসাতে পারে এবং যেভাবে খুশি তারা দেশটাকে নিয়ে যেতে পারে। এবং এই কুমড়ো পটাশের জ্বালায় আপনারা শুনলেন ছড়ার একটা অংশ, দেশ একেবারে অস্থির। আজ সে কুমড়ো পটাশ ভীষণ। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন কাটলো সমস্ত পুজোর উৎসব? এবং আমরা জানি যে এরপরে আজকে ভাইফোঁটা রয়েছে। সুতরাং আমার প্রিয় বোনেদের আমি কিন্তু এখান থেকে অনেক বেশি শুভেচ্ছা, আহ স্নেহ, ভালোবাসা, কারণ আমার একটা বয়স হয়ে গেছে, সেটা জানালাম। আর দাদাদের বা ভাইদেরকে জানালাম জমজমাট করে দিনটা কাটান এবং আমার সঙ্গে একটু সহযোগিতা করুন। কারণ আমি আজকে কুমড়ো দিয়ে না, সরি, কুমড়ো পটাশ নিয়ে অনুষ্ঠান করছি। দেখুন, একটা কথা আপনাদেরকে খোলাখুলি বলি, এই যে এসআইআর হচ্ছে গিয়ে কুমড়ো পটাশ, যার কোনো অর্থ নেই, মানে নেই, যুক্তি নেই, যৌক্তিকতা নেই, কিচ্ছু নেই। এ হচ্ছে গিয়ে অ্যাবসলিউটলি এসআইআর হচ্ছে গিয়ে কুমড়ো পটাশ। এবং এসআইআর দিয়ে যেটা চলছে এখন দেশে, আপনাদের ফ্র্যাঙ্কলি বলি, নরেন্দ্র মোদী পলিসি ম্যাটার এবং পলিসি মেকার, এবং তিনি ক্রমাগতই আমেরিকার চাপে পড়ে একটা সাংঘাতিক অবস্থার মধ্যে কাটাচ্ছেন। যেমন তেমন তার পলিসি অনুযায়ী কিন্তু দেশ চলছে। দেশ খুশি না, দুদিন বাদে বিহারে ইলেকশন, এবং সেখানে এদের দুজনের অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দাপট, অর্থাৎ গুজরাট লবির দাপট, সেই দাপটে কিন্তু বিহারে চাপ সৃষ্টি হয়েছে বলাই বাহুল্য। এবং এসআইআর এর নামে যেভাবে কাটছাট করা হয়েছে, মানে কুমড়ো পটাশের নামে, তাতে কে যে কুমড়ো পটাশ এবং কুমড়ো পটাশের গুরু যিনি, তিনি আনডাউটেডলি অমিত শাহ। কি খারাপ হতে পারে একটা দেশের অবস্থান, কারণ পলিসি মেকার হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী এবং তার পিএমও, এবং পলিসি ম্যাটারটাকে ইমপ্লিমেন্ট করা নিজস্ব স্টাইলে। আপনারা অনেকেই বলবেন যে জরুরি অবস্থা হ্যানারে ত্যানারে। দেখুন, কোনো কিচ্ছু আসে যায় না। 34 বছরের শাসন ফাসন নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু এই কুমড়ো পটাশের জ্বালায় কিন্তু কোনো কিছু আসে না, কোনো কিছু তুলনীয় নয়, এত বড় কথাটা বলে দিচ্ছি। ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে, এবং এই দেশের মধ্যে এক ধরনের অঘোষিত জরুরি অবস্থা চলছে, এবং তার সঙ্গে যেটা নির্বাচন কমিশনার, তাদের লোক, ওই জ্ঞানেশ কুমার না কি নাম, জ্ঞানেশ চন্দর, গোড়ার ডিম, যাই হোক, তিনি যে কাণ্ড কারখানাগুলো বিহারে করে রেখে দিয়েছেন। হ্যাঁ, এটাও ঠিক যে ইন্ডিয়া জোটের অপদার্থতা তার মধ্যে কিন্তু প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে। তাতে করে যতটা কনফিডেন্টলি আমরা বলেছিলাম যে এগিয়ে রয়েছে, তাতে করে যতটা আশার বাণী হয়েছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের সরতে হয়েছে। প্রবিদ্যাতেও অলরেডি বলেওছেন গতকালের অনুষ্ঠানে। এবং এই এসআইআর এর জায়গা থেকে এটা বুমেরাং হচ্ছে না তো?
কারণ কুমড়ো পটাশ হাসলে আপনারা লাফিয়ে ঝাঁপিয়ে উঠছেন, কুমড়ো পটাশ কাঁদলে আপনারা দৌড়াদৌড়ি করছেন, কুমড়ো পটাশ দৌড়ালে আপনারা কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন আপনারা তো বুঝতে পারছেন না। আপনাদের এবার ভেতরের কিছু গল্প বলবো, এবং সেই ভেতরের গল্পগুলো কিন্তু খুব জরুরি, যেগুলো আপনাদের জানতে হবে। পার্ট ওয়ানটা বরং আমি রাজ্যের নিরিখে বলি। পরিষ্কার কথা যে কোনো সূত্র মারফত বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুদিন গিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, তিনি এনকারেজ করেছেন এবং বলেছেন যে সঠিক সংবাদ সবসময় তুলে ধরাটা উচিত, এবং সেটা বাস্তবিকই হচ্ছে। কিন্তু এটাও ঠিক যে অভিষেক ব্যানার্জি কিন্তু লিস্ট তৈরি করে ফেলেছেন। কবে কোথায় কি বৃত্তান্ত সেটা খোলাখুলি আজকেই বলছি না, সেটা ধীরে ধীরে বলছি। এবং লিস্টিং এর মধ্যে অনেকেই বাদ, এবং এবার কালী পুজোতে অনেক চেনামুখ এমএলএ যারা দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান অনুষ্ঠানে ঘুরঘুর করেন, তাদের অনেকেই কিন্তু ডানা ছাটার দিকে যাচ্ছেন। এটা কনফার্মলি আপনারা ধরে রাখতে পারেন, অ্যান্ড ইটস মাই গ্যারেন্টি। একটা নামই বলেই দিই, যেমন ধরুন কাঞ্চন মল্লিক টিকিট পাবেন, সেটা একটা অসম্ভব ব্যাপার, সেটা আগেও জানি, আমরা পরেও জানি। অ্যাবাউট রাজ চক্রবর্তী, খুব সন্দেহের ব্যাপার, যিনি ব্যারাকপুর থেকে এমএলএ হয়েছেন, তিনি কি খুব গুড বুকে আছেন? বোধহয় না, কারণ তাকেও কিন্তু ইদানিং কোনো অনুষ্ঠানেই দেখা গেল না। ইতিমধ্যে আপনারা তো জানেন যে চলচ্চিত্রের যে উৎসব হয়, সেই উৎসব থেকে রাজ চক্রবর্তী বাতিল হয়েছেন, নতুন লোক এসছে। রাজ চক্রবর্তীর কাজ কর্ম এবং নানান ব্যাপারে কিন্তু দল খুশি নয়। এবং আরো একটি কথা বলে রাখি, যে দল কিন্তু খুব সিরিয়াস এবং সিরিয়াস মুভমেন্ট করছে, এবং সিরিয়াস মুভমেন্টের জায়গা থেকে বাস্তবিকই তৃণমূল কিন্তু নিজেদেরকে আটোসাটো করে ফেলবার চেষ্টা করছে যত দ্রুততা সম্ভব। এবং এই ব্যাপারে আমার পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে থাকা যারা রয়েছেন তাদের কাছ থেকে খানিকটা কথা শুনছিলাম, এবং আপনারা জানেন যে এই মালিয়া, আপনার জুন মালিয়া, যিনি মেদিনীপুরের সাংসদ, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। আমাকে বললো যে কি অবস্থায় যদি একটুখানি বলো। আমি বললো যে নিশ্চয়ই এটা প্রবীরদা দেখছেন, বলবো। তবে যে কঠিন অবস্থাটা তৈরি হয়েছিল গত নির্বাচনে, সেই জায়গা থেকে ধীরে ধীরে সরছে, তার অনেকগুলো লজিক আছে। কারণ দেখুন, বিহারে যেভাবে মুসলমানদেরকে নাম ছাঁটাই করা হয়েছে, এবং তারপরে তারা অবশ্য কোর্ট কাছারি করার পর একটি বাস্তব পরিষ্কার হয়েছে যে এইভাবে কিন্তু যাদের কাছে অন্তত পরিচয়পত্র থাকবে, এবং আই কার্ডের জায়গায় যেটা বলা হচ্ছে যে আই কার্ডের মিনিমাম একটা জিনিস থাকবে, সেটা আধার কার্ড হোক আর যাই হোক, তাদেরকে ভোট দিতেই হবে। এবং আপনাদেরকে জানাই যে এসআইআর এর প্রক্রিয়া কিন্তু পশ্চিমবঙ্গে হবে। কি খুব তৃণমূলের সমর্থকরা ঘাবড়ে গেলেন? আপনাদেরকে বলি যে দলের পক্ষ থেকে কিন্তু সার্ভে করা হয়েছে, এবং সার্ভে করার পর বলেছে যে হ্যাঁ হোক, দেখা যাক না কতদূর বাড়তে পারে, তারপরে তো আমাদের লড়াই দেওয়ার জন্য আমরা রয়েছি। এবং এসআইআর এর জায়গা থেকে যে সর্বনাশটি হবে সেটা বিজেপির হবে। বলবো বিরতির পর বিজেপির কোনখানে সর্বনাশ হবে, এবং এই বোকামির জন্য সম্পূর্ণরূপে দায়বদ্ধ থাকবে পশ্চিমবঙ্গ বিজেপি। সেখানে শ্রমিক ভট্টাচার্য হসপিটালাইজড, সুকান্ত মজুমদারের মতন বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, ডক্টরেট, তিনি যে ছেলে মানুষই করে ফেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করে, সেটা কিন্তু হুগলির লোক ভালোভাবে নেয়নি, সেটা তাকে মস্তানের মতন মনে হয়েছে, এবং সেটা সুকান্ত মজুমদারকে মানায় না। তিনি তো শিক্ষক, তিনি একটা বাইকে করে গিয়ে যে ভাষাগুলো ব্যবহার করলেন, সেটা সুকান্ত মজুমদারের উপযুক্ত কি? তাতে করে হুগলিতে যতটুকু যে আশা টাশা ছিল, সেটিও কিন্তু মোটামুটি ভোগের খাতায় যেতে বসেছে নির্বুদ্ধিতার জন্য, এবং সুকান্ত মজুমদার সেই নির্বুদ্ধিতা তিনি দেখিয়েছেন। এবং তিনি এতদিন তো দলের সভাপতি ছিলেন, তার তো জানা উচিত যে কোন জায়গায় কোন পালস। একটা কথা খোলাখুলি আপনাদের বলি, অমিত শাহর নেতৃত্বে সারা ভারতে ভোট হচ্ছে। অমিত শাহর নেতৃত্বে এখন অবশ্য খানিকটা মাখো হয়েছে আরএসএস এবং বিজেপি, কিন্তু আরএসএস অবজার্ভ করবে যে এরা খুব বেশি বার যাতে না বাড়তে পারে, মানে এই গুজরাট লবি, কিন্তু আপাতত তারা বিহারের ভোটের দিকে তাকিয়ে রয়েছে। এবং আপনাদেরকে আরো একটা মারাত্মক কথা বলি, যে বিহারের ভোটে কি রেজাল্ট হবে বা না হবে জানি না, একেবারে অভ্যন্তরের কথা আরএসএস এর,
যে বাংলাকে কবজা করতে এই দল নিয়ে মানে পশ্চিমবঙ্গের এই সমস্ত লোকজন দিয়ে হবে না। কারণ এখান থেকে আর 6 মাসের মতো নতুন কোন রেভলিউশন করা যাবে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর কোনো কায়দা বা কোনো অস্ত্র কিন্তু এই মুহূর্তে আরএসএস এর নেই। আমি জানি না এখন সোশ্যাল নেটওয়ার্ক বা ডিজিটাল ওয়ার্ল্ড কেও কন্ট্রোল করছেন নাকি অমিত শাহ, এবং অমিত শাহ নাকি সমস্ত লোকজন তৈরি করেছে, এবং সিপিএম থেকে ঝাঁকা ঝাঁকে লোক এখন তাদের আইটি সেলে ঢুকে যাচ্ছে তাই ভাষায় কদর্য কুৎসিত ছবি যেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, তাতে করে মনে হচ্ছে এরা তৃণমূলের লোক। কেন মনে হচ্ছে? তার কারণটা হচ্ছে এই সমস্ত ছবি দেখে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে ছবি, এই দেবজিৎ ব্যানার্জি নাকি একটা ছেলে ধরা পড়েছে, সে তো হাতে পায়ে ধরছে, অ্যারেস্ট হবে ছেলেটা, খুব ছোট লোক ছেলে এবং সেক্সুয়ালি পারভার্টেড এবং এই ধরনের ক্যারেক্টার রেপ ফেপ ইত্যাদি কেসে জড়িয়ে থাকে। আমি এখান থেকে দাবি করব যে এই দেবজিৎ ব্যানার্জিকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার ব্যবস্থা করা হোক। নোংরামি করছে, এবং এই নোংরামিটা টোটালটাই কন্ট্রোল করছে কিন্তু আইটি সেল, এবং সেটা গেরুয়াপন্থীদের, তাতে কোনো সন্দেহ নেই। এবং তাদের নোংরা কদর্য কথাবার্তা, জঘন্য ভাষা, সেগুলো কিন্তু শিক্ষিত মহলের কাছে যে একটু একটু ডিফার করেছিল যে হ্যাঁ সত্যি তো 26,000-এর চাকরি গেল, এটা তো ভালো হয়নি, তাদের কি চাকরি আসবে, বা একটু হালকা করে ঠিক মতন আমাদের কাউন্সিলর কাজ করছে না, বা ইত্যাদি ইত্যাদি নানা রকম করাপশনের কিছু তো পোর্শন রয়েছে তৃণমূলের, সেটা সন্দেহ নেই। সেটা শিক্ষিত মানুষ বা শহুরে মানুষদের মধ্যে যেমন খানিকটা টাচ করেছিল, মানে চরম ছোট লোকামি করে, মানে এদের তো শান্তির ছেলে সব এক একটা, তাদের ভাষা, তাদের কুৎসিত আক্রমণ, তাদের যত কাওতালি কাপ্তানি সব ওই ডিজিটাল মিডিয়ার মধ্যে, অর্থাৎ এইটার মধ্যে, এবং এটার মধ্যে সীমাবদ্ধ থাকার ফলে তাদের কুৎসিত কথাতে এই সাধারণ লোক যারা ফ্লোটিং ভোটার, যার সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় 20%, তারা কিন্তু দেখছে না না এগুলো ছোট লোকের অধম, ছোট লোক, কোনো কাজে কমবে আসে না, কোনো কিছু কাজ করে না, ইত্যাদি ইত্যাদি, এদেরকে ভোট দেওয়া যাবে না। পার্ট টুটা হচ্ছে, পার্ট টুটা বলেই আমি একটা বিরতিতে যাব। পার্ট টুটা হচ্ছে যে এই যে উত্তরবঙ্গে ফ্লাড হলো, এবং উত্তরবঙ্গে যে একটা ফ্লাড মানে কি একটা ডিজাস্টার হলো, সেইটাতে উত্তরবঙ্গের এমএলএদের মানে কার্যকারিতা বা তাদের ভূমিকা একেবারেই জিরো, কিচ্ছু করেনি তারা। কেউ কেউ গিয়ে একটুখানি চ্যাংড়ামি ছ্যাবলামি করতে গেছে, তার বেশি কিছু করেনি। এর মধ্যে যে দুজন ধাক্কাধাক্কি খেয়েছে বা বড় খবর হয়েছে, তারা দুজনেই বাড়িতে চলে গেছে, এবং বাঁহাতে চোট পেয়ে ডানাতে তিনি ভাড়ামি করে, কারণ এরা তো কেউ অরিজিনাল আরএসএস এর লোক না, তাতে করে আরএস এর বিস্তর খেপেছে। বোথ অফ দেম আর ভেরি আনপপুলার। এবং উত্তরবঙ্গের যে ডুয়ার্স তরাই অঞ্চলে যেভাবে তারা জমি তৈরি করেছিল, আমি বলছি না যে সব মমতা পেয়ে যাচ্ছে, সে জমিটা কিন্তু বেশ খানিকটা বিজেপি হারিয়েছে তাদের আনপপুলারিটির জন্য এবং মানুষের পাশে না দাঁড়ানোর জন্য, এই গ্যারেন্টিটা আপনাদের দিচ্ছি। আর কুমড়ো পটাশের ভূমিকা কি, এবং কুমড়ো পটাশের নির্বুদ্ধিতা টোটাল ছড়াটার মধ্যে আপনারা দেখতে পাবেন, তার জন্য কি মারাত্মক রকম ভাবে এফেক্ট করবে বিজেপি এবং কি ভয়ঙ্কর ভাবে হারবে, তার একেবারে রেশিও হিসাবে ছোট্ট করে জানাবো। কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, খুব ইন্টারেস্টিং সেকেন্ড পার্ট। যাচ্ছি বিরতিতে, ফিরছি খুব দ্রুত। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Serib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর, এবং আপনাদেরকে দ্রুত জানাই যে মারাত্মক সমস্যাটা বিজেপির হতে চলেছে, যেটা অসীম সরকার, ওই যে গান করে মুখে পান খোরাক টাইপের লোকটা, তিনি পরিষ্কার বলেছেন যে যেভাবে এসআইআর কে অ্যাপ্লিকেবল করা হচ্ছে, তাতে দলিত বা মতুয়া শ্রেণীর লোক
এবং রিফিউজি, একেবারে পার্টিকুলার বলছি, রিফিউজি, দলিত এবং মতুয়া, এই যে কম্বিনেশন, যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন তারা প্রত্যেকে এফেক্ট তাদের মধ্যে করবে এবং ডেঞ্জারাসলি তাদের নাম ছাঁটাই যাবে। এবং এই যে বুদ্ধিটা নির্বুদ্ধিতার কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, অমিত শাহ যে কথাটা বলেছে তার কাউন্টার পার্ট অলরেডি তৃণমূল তৈরি করেছে, যে ঘুষপেটিয়া আনে সে সবকো হাম নিকাল দেঙ্গে। তার মিনিংটা ছিল মুসলমান ভোট, কারণ আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটের সংখ্যাটা আপনাদেরকে বলছি নট লেস দ্যান 34%, প্রায় 34.5%, 34.5%, অর্থাৎ 65.6% নিয়ে কিন্তু বিজেপিকে লড়তে হচ্ছে। অর্থাৎ 34% অলরেডি এগিয়ে রয়েছে, 34% এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের। অলরেডি 34% বলতে আমি ঠিক আছে কিছুটা লেস করে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস সমস্ত ভোটের কিন্তু 32% অলরেডি পেয়ে গেছে। অর্থাৎ বাইরে রয়েছে 32% যেটা বাকি, অর্থাৎ 68%। সেই 68% মধ্যে থেকে 68% মধ্যে থেকে আপনাদেরকে বলি, যদি 18% তারা পায়, 68% মধ্যে থেকে 18% যদি তারা পায়, তাহলে বাজিমাত, কারণ কিছু তো এদিক ওদিক যাবে, বিজেপি আবার ধরাশায়ী হবে। 32 আর 18 দুই মিলে 50% হয়ে যাচ্ছে, এটা গ্যারেন্টেড। তাহলে 68% মধ্যে থেকে তৃণমূল 18% পাবে না? পাগল নাকি? আলবাত পাবে। এবং কিছু তো সিপিএম পাবে, কিছু এদিকে পাবে, কিছু ফ্লোটিং ভোট, কিছু কিছু ভোট পড়বে না, এসব মিলিয়ে মিশিয়ে বলছি। অমিত শাহ কি সে ধারণাটা নেই? তিনি ঘুষপেটিয়া বলে মুসলমানদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন বা তাদের নাম ছাঁটাই করার যে ধান্দাবাজি করছেন কুমড়ো পটাশের মতন, সে কুমড়ো পটাশ নাচে সবাই মিলে ঝুলে থাকো হট্টমালার গাছে, সেটা হয় না, হতে পারে না। হট্টমালার গাছে কেউ উঠবে না। তার কারণটা আপনাদের বলছি, যে মুসলিম একেবারে কেউ ঢোকেনি এমন নয়, অনুপ্রবেশ কিছুটা হয়েছে। সংখ্যাটা কত জানেন? শুনলে চমকে যাবেন। কত মুসলিম এদেশে এসছে যাদের কাছে কোনো আইডেন্টিটি কার্ড নেই বা আধার কার্ড নেই বা এই গোছের কিছু ব্যাপার নিয়ে যাদেরকে আটকে দেওয়া যাবে, বা তাদের কাছে ভোটার কার্ড থাকলেও তাদেরকে আটকানো যাবে, তার সংখ্যাটা কত জানেন? আমাকে বিশ্বাস করবার চেষ্টা করুন, 850 থেকে 900। কি ঘাবড়ে গেলেন? চমকে গেলেন? আবারও বলছি, 850 থেকে 900 মাত্র, 850 থেকে 900 মাত্র। 50 লাখ নয়, বিহারের মতন যে 50 লাখ ভোটার কেটে দিলাম মুসলমানদের তাদের মধ্যে রেখে। 850 থেকে 900 মাত্র, মানে বিরাট সমুদ্রের মধ্যে থেকে এক চামচে জল তোলাটা যতটা, ততটুকু হয়তো ছাটাই কাটাই হলেও হতে পারে, তাতে কিছু যাবে আসবে না। 32% স্রেফ ঢুকে যাবে 34%-এর মধ্যে, আর 2% হয়তো ভোট দেবে না বা কংগ্রেস কিছুটা পাবে বা জানি না, যেটাই হোক, আমি 2% লেস করে দিচ্ছি। তাহলে মাত্র 850 থেকে 900 মুসলমান রিস্ক ফ্যাক্টর আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্তে আছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, ছাঁটাই যাবে কারা? যদি 100টা নাম ছাঁটাই যায়, তার মধ্যে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, হিসাব কিতাব করে এখানে বসেছি, ইয়ার্কি মারতে বসিনি, 100টা নাম যদি ছাঁটাই যায়, তার মধ্যে 90টা নাম হচ্ছে গিয়ে মতুয়াদের মধ্যে থেকে, পিছড়ে বর্গের মধ্যে থেকে, মানে দলিত যারা রয়েছেন ওপার বাংলা থেকে এসছেন, এবং রিফিউজির মধ্যে থেকে। অর্থাৎ উত্তর বাংলার একটা বিরাট অংশ এবং মতুয়াদের থাকা বনগা থেকে শুরু করে এই রানাঘাট অব্দি এন্টায়ার জায়গায় যা রয়েছে, তাদের অধিকাংশরই পারফেক্ট কার্ড নেই। যেটা শান্তনু ঠাকুর করে দেবেন বলেছেন সেটা জানা নেই অমিত শাহর। দুটো ব্যাপার আবারও বলছি, অমিত শাহকে জেনে বুঝেই নিজের দলকে ডোবাচ্ছেন জানি না, বলে ভেরি গুড। আর যদি তিনি মনে করে থাকেন তিনি বাহাদুরি করছেন, মুসলিমদের নাম ছাটাই যাবে, একটাও যাবে না। আবারও বলছি, একটাও যাবে না। ওই 850 থেকে 800 থেকে 850, বড়জন 900, এই বাদ যাবে, বাদ দিয়ে দিন, কিচ্ছু যাবে আসবে না। অনুপ্রবেশ ঘটুক বা না ঘটুক, মুসলিম সমাজের মধ্যে অলরেডি সার্ভে করে ফেলেছে তৃণমূল, সকলের কাছে আই কার্ড রয়েছে, অ্যান্ড দে আর দ্য ন্যাশনাল অফ ইন্ডিয়া, তারা ভারতবাসী, সেটা তারা সার্ভে করেছে, করুক। আজকে তার কি রেজাল্ট হবে, কি কালকে হবে, ওই জ্ঞানেশ্বর কুমার না জ্ঞানেশ কে সে দেখে লটকা হবে, উল্টে বুমেরাং হবে। এইবারে এই মতুয়া শ্রেণীর 60% ভোট বিজেপির ছিল, বা আরো বেশি হতে পারে,
এবং উত্তরবঙ্গের রিফিউজি, আমি বলছি না দক্ষিণবঙ্গের রিফিউজি, আমি প্রবীর বিশ্বাস বা উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন প্রান্তে থাকা বা কৃষ্ণনগরে থাকা বলুন, এই যে অঞ্চলগুলো যেখানে ওপার বাংলার লোক এসে রয়েছে, দে আর অল সেটেলড, তারা তৃণমূলকে ভোট দেখ বা ত্রুটি। কিন্তু উত্তরবঙ্গে ওপার বাংলা থেকে আসার যে সুবিশাল ভোটটা সিপিএম দীর্ঘদিন পেয়েছিল বা বামেরা, এবং যেটা বর্তমানে বিজেপি পাচ্ছিল, তারা ছাঁটাই কলে পড়বে, ছাঁটাই কল, ক্যাচ 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 ক্যাচ, কারণ তাদের কাছে প্রপার পেপার ওয়ার্ক নেই। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে তারা এমনি ক্ষিপ্ত হয়ে রয়েছে যে তারা তাদের এই বিপজ্জনক অবস্থা, আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি এই অঞ্চলগুলো যে ফ্লাডেড হয়েছে, তারা দেখেছে মুখ্যমন্ত্রী নিজে দৌড়াদৌড়ি করেছে, সুতরাং সেখান থেকেও তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে। আমি প্রথমে বলেছিলাম যে উত্তরবঙ্গের কন্ডিশন খারাপ, উত্তরবঙ্গ আই মিন ডুয়ার্স তরাই, 26টি আসনের মধ্যে কি অবস্থা হবে কে জানে। 26টি আসনের মধ্যে ইতিমধ্যেই 12 থেকে 14টি আসন বেশ বিজেপির হাত থেকে লড়বড়ে হয়ে গেছে, যেখানে তাদের 20টি আসন হাতে ছিল, লড়বড়ে হয়ে গেছে। সেটা রিকভার করার মতন যথেষ্ট ভালো নেতা এই মুহূর্তে কেউ নেই। ওই মোদি আসবে, বগর বগর করবে, ওসব ঢপবাজি, তারা 11 বছর ধরে টেস্ট করে নিয়েছে, মোদির কথা এখন কিচ্ছু ভোট হবে না। আর অমিত শাহকে দেখে কেউ ভোট দেয় না, আরএসএস ঘরে ঘরে গিয়ে যাই বলুক না কেন, তারা জানে যে ভোটটা কি করে করতে হবে। আবারও বলছি, ক্ষিপ্ততা বাড়ছে কিন্তু মতুয়াতে, অর্থাৎ তারা কিন্তু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে, এবং তাদের বনগা থেকে শুরু করে একেবারে, আমি আপনাদেরকে বলেছিলাম যে উত্তরবঙ্গ ঘুরে এসে বলেছেন যে এই জায়গাগুলো রিস্ক ফ্যাক্টর, বনগা থেকে শুরু করে তারা যখন একেবারে রানাঘাট অব্দি আসছে, তার মধ্যে শান্তিপুর আছে, কল্যাণী আছে, ওই 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 দিকগুলো আর কি, সেখানে কিন্তু অনেক সিট পেয়েছিল বিজেপি, এবং সেখান থেকে কিন্তু লোকসভার আসন পর্যন্ত ছিনিয়ে নিয়েছে বিজেপি। দুটো আসন বনগাটা পেয়েছে, রানাঘাটটা পেয়েছে, দুটো আসনই কিন্তু বিজেপির ছিল। এবার তাদের অবস্থা খুব খারাপ। অসীম সরকার হাওয়া খারাপ বুঝেছে, তিনি বিজেপি হতে পারে, তিনি বলেছেন যে এই কাজটা করাতে আমরা হিন্দুরা ডুববো, কারণ কোপটা পড়বে হিন্দুদের উপর। আবারও বলছি, যদি 100টা নাম ছাটা যায়, তার মধ্যে কনফার্মলি মতুয়া উত্তরবঙ্গের উদ্বাস্তু, মতুয়া উত্তরবঙ্গের উদ্বাস্তু, এদের 90টা নাম কাটা যাবে। মানে 100র মধ্যে যদি 100 যদি ছাটাই যায়, তার মধ্যে 90টা হচ্ছে এরা। আর 0.0005%, 0.005% হয়তো মুসলিম, 0.005, মানে কাউন্টিং আসে না। তাহলে 10% কারা? 10% নানান দিকে আরো যারা রিফিউজি বা জোর করে ঢুকে রয়েছে, দে অল আর হিন্দুজ। এই 100% মানে এসআইআর কোপে পড়া লোকেদের মধ্যে 99.94% হিন্দু, যারা বিজেপিকে ভোট দিয়েছে। করুন এসআইআর, করুন 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 ভাই, করুন। আবারও বলি যে বাস্তব সত্যটাকে বুঝতে চেষ্টা করুন। অমিত শাহ, আপনি যেটা খেলছেন সেটা কিন্তু খুব মারাত্মক খেলা, না বুঝে খেলছেন। 2021-এ যে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ গুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন, সেই খেলাটা খেলতে গিয়ে কিন্তু খুব মারাত্মক অবস্থা হয়েছিল। আবারও আপনাকে জানাই যে ওই ফর্মুলা কিন্তু এবারও চলছে না, কারণ এখানে শুভেন্দুর যত সমালোচনাই করা হোক না কেন, শুভেন্দু কিন্তু দৌড়াদৌড়ি করে, কিন্তু শুভেন্দুর ওই দৌড়াদৌড়িটা কিন্তু খুব একটা কাজে দেবে না। সুতরাং শুভেন্দু এদের কাছে গিয়ে নিজেকে তুলে ধরতে পারবে না। দ্বিতীয় কথা, শুভেন্দু এবং ওই বউবাজারের হারকাটা লেনের উল্টো দিকে থাকা খোড়াকি মালটা যা খুশি তাই খিস্তি খেউড় করে, যেটা তার কথাতে কিছু আসবে না, আর ভোট কমবে। কলকাতাতে কনফার্ম, আমি কলকাতাতে ঘুরে এলাম, দিদির বাড়িতে গিয়ে শুনলাম, মমতা দিদির বাড়িতে গিয়ে বললো যে প্রসন্দা, টেনশনের কিছু ব্যাপার নেই, সব সেট করা রয়েছে, দে আর নট টেন্সড। আবারও আপনাদের বলি একেবারে শেষে, একদম শেষে বলি, যদি কুমড়ো পটাশ ডাকে, যদি কুমড়ো পটাশ ডাকে, সবাই যেন শ্যামলা এটে গামলা চড়ে থাকে। মানে কুমড়ো পটাশকে কে বললাম, যদি কুমড়ো পটাশ ডাকে এসো এসো করে, সবাই যেন সামলা এটে গামলা চড়ে থাকে, মানে সামলা মানে গায়ে যে চাদর, তারা যেন না বেরোয় ঘর থেকে। ওদের মানে এই কুমড়ো পটাশের ডাকে গেলেই বিপদ। হেচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে, মানে ওই মাথায় মলম মানে হচ্ছে বুদ্ধি যাতে হয়, এই যে এই শাকটা মাথায় দিলে। শত্রু ইটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে,
অর্থাৎ কিনা ঝামা ঘষে দেবে নাকে। কি সুন্দর সুকুমার রায়কে আমি মানে প্রণাম জানাই। আমি তো রবীন্দ্রনাথের থেকেও আমার কাছে সুকুমার রায় অনেক বেশি ইন্টারেস্টিং। তা সুতরাং বলছি যে যদি কুমড়ো পটাশ ডাকে এসো 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 আমাদের সঙ্গে এসো, খবরদার খবরদার ধার কাছেও যেও না। মানে গায়ে চাদর দিয়ে গামলার মধ্যে বসে দেবে। গামলা মানে কি, উল্টে থাকলে তোমাকে আর দেখতে পাবে না। এটা সুকুমার রায়ের কবিতা, ভাই আমার প্রসূন গুপ্তের না। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে যে মাথার মধ্যে ব্রাহ্মী শাক মাখুন, তাহলে বুদ্ধিটা খুলবে, বুদ্ধিটা খুলবে। হে মতুয়া বন্ধু এবং উত্তর বাংলার উদ্বাস্তু মানে ডুয়ার্স তরাইয়ের উদ্বাস্তু, আপনাদের অনেকের নাম ছাঁটাই করার এসআইআরটা জ্ঞানেশ বাবু নিয়ে আসছেন। বুমেরাং হচ্ছে বিজেপি। অতএব যতটা জমি তৈরি করার জায়গা ছিল ততটা জমি নিজেদের হাতে কুমড়ো পটাশ ধ্বংস করছি। সুতরাং কুমড়ো পটাশের এই উল্লাসের সেই ছবিটা দেখেছেন তো, যে একবার খেয়ে ফেলে দেবো, এই যে উল্লাসের ছবিটা সরি থাকবে না। সুতরাং এসআইআর নিয়ে আমাদের পর্বের পর পর্ব এই কুমড়ো পটাশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে কুমড়ো পটাশ। বিদায় নিচ্ছি, সারাটা দিন ভালো কাটুক, ভাইফোঁটাতে আনন্দ করুন, ভাই বোনের মিলন থাকুক, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। নমস্কার, আদাব।